হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের ব্যাক টু ব্যাক কিন্তু ক্লাসেস চলছে এবং এটা আগামী দিনেও পুরোপুরি কন্টিনিউ চলতে থাকবে। তো আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এনসিইআরটি রিভিশন এন্ড এমসিকিউ বাদ দিয়েও সায়েন্স নিউমেরিক্যাল সিরিজ, যেখান থেকে আমরা নিউমেরিক্যালস গুলো নিয়েছি তিনটে জায়গা থেকে। আজকে নিউমেরিক্যালস তোমাদের করাবো। এক, প্রিভিয়াস ইয়ার্স এ যত নিউমেরিক্যালস এসেছে টাইপ ওয়াইজ আমরা করব, একদম টাইপ ওয়াইজ, অর্থাৎ একটা ফর্মুলা পড়বো, তার বেসিসে যত নিউমেরিক্যালস গুলো এসেছে সেগুলো করব, প্লাস সার্কিট ডায়াগ্রাম করব, প্লাস এনসিইআরটি এক্সাম্পলের যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো করব। অর্থাৎ ওয়াইসিটিও করব, এনসিইআরটিও করব, এনসিইআরটি এক্সাম্পলেরও করব, প্লাস কনসেপ্ট হবে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা ক্লাসটিকে দেখো এবং এনজয় করো। এটা তোমাদের পার্ট 1 চলছে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি পছন্দ করো এবং তোমরা যদি কমেন্ট করে জানাও যে নেক্সট ক্লাসও চাই এর পার্ট 2, তাহলে পার্ট 2 ও নিয়ে চলে আসবো। অর্থাৎ আরো যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু নিয়ে চলে আসবো। তো এটা আমাদের সায়েন্স নিউমেরিক্যাল সিরিজ, যেখানে আমি তোমাদের সায়েন্সের যে অঙ্কগুলো একদম সহজভাবে বোঝাই। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা জাস্ট কোশ্চেন্স গুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো শুরু করার আগে একটাই কথা, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবে। চলো, তো ক্লাস করার আগে প্রথমে একটা কথা বলবো, যারা আমার কাছে সায়েন্স পড়তে চাও, অর্থাৎ যারা ভাবছো যে রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ, যে তুমি আরআরবি তুমি এখন এবছর পরীক্ষা দাও, কি তুমি মনে করো 2025-এর জন্য পরীক্ষা দেবে, কি মনে করো তুমি এনটিপিসি দেবে, কারণ অনেকগুলো পরীক্ষার অপরচুনিটিস তোমার হাতে রয়েছে যেটা রেলওয়ে তোমাদের জন্য নিয়ে এসছে। আমি কিন্তু শুধুমাত্র রেলওয়ে জন্য পড়াই, ফলে অন্যান্য অনেক পরীক্ষার সাথে এটাকে মেস ক্রিয়েট করি না। শুধুমাত্র রেলওয়ে পড়িয়ে এসেছি বিগত বছরগুলিতে, এখনো পড়াচ্ছি, যার ফলে কি হবে, তোমরা রেলওয়ে একটা কমপ্লিট প্রিপারেশন আমার কাছ থেকে পাবে। ঠিক আছে? এবং এখান থেকে তোমরা নোটস পাবে, নিউমেরিক্যাল সিরিজ পাবে, বিশেষ করে এনসিইআরটি যে বাংলা ক্লাস 9, 10 এবং 11, 12 এর কিছু কিছু পোর্শন আমি নোট আকারে দিই তোমাদের, সেগুলো কিন্তু এই কোর্সটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? এই কোর্সটার প্রাইস রয়েছে 999 টাকা সায়েন্সটা। আর যারা ভাবছো যে এনটিপিসি যে পরীক্ষাটা আসছে, একদম পুরো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেবো, ম্যাথ পড়বো, জিকে পড়বো, জিএস পড়বো, জিআই পড়বো, তারা এই ব্যাচটা এনরোল করতে। ঠিক আছে? দুটো ব্যাচ কিন্তু তোমাদের চলছে, খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাচ। প্রথম প্রশ্ন, মানে প্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে তড়িৎ কি। তড়িৎ মানে কি? তড়িৎ কথা দেখো, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ ইলেকট্রন। অর্থাৎ এই যে ইলেকট্রন, ইলেকট্রন আমরা কি জানি যে ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত কণা। তাহলে ইলেকট্রন যে নেগেটিভ চার্জ যুক্ত কণা, ইলেকট্রন যদি এই দিকে প্রবাহিত হয় তাহলে তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তো এই যে প্রবাহ, এই প্রবাহটাকে আমরা কি বলবো? তড়িৎ বলবো বা ইলেকট্রিসিটি বলবো। দেখো, এইবার আমরা যেহেতু আজকে ক্লাসটা নিউমেরিক্যালস ক্লাস, ডিটেল এনসিইআরটি ক্লাস নয়, তাহলে যে যে নিউমেরিক্যালস করতে যে যে জায়গাগুলো আমাদের জানা দরকার সেই জায়গাগুলো আমি তোমাদের বলবো, ভালো করে বোঝো। আজকে ক্লাসটা কিন্তু শুধুমাত্র অঙ্ক করব। তো যেহেতু অঙ্ক করব তড়িতের, অঙ্ক এবং সার্কিট, তাহলে ওই বিষয়গুলোর উপর আমরা ফোকাস করব। তো প্রথম কথা, মনে করো একটা আমার সার্কিট রয়েছে বা একটা তার রয়েছে, একটা কন্ডাক্টর রয়েছে। সেই কন্ডাক্টরের মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে? না, ইলেকট্রিক চার্জ প্রবাহিত হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে একটা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হচ্ছে মনে করো টি সময় ধরে বা টি টাইম ধরে, তাহলে এর যে তড়িৎ প্রবাহ বা আই সম্পর্কে আমি কি বলবো? না, তড়িৎ প্রবাহ ইকুয়াল টু, আমি এখানে লিখবো যে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু চার্জ, বা যেটাকে আমরা আধান বলছি, আধান ডিভাইডেড বাই সময়। অর্থাৎ তড়িৎ প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহ আমরা কাকে বলবো? না, একক সময় ধরে কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ আমি বলতে পারি এই তড়িৎ প্রবাহ বা আই বা কারেন্ট যাকে বলবো, আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ এর ইউনিট কি? কিউ এর ইউনিট হচ্ছে 1 কুলম্ব, বা আধানের ইউনিট হচ্ছে 1 কুলম্ব, ডিভাইডেড বাই হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ টাইমের সমস্ত পদ্ধতিতে ইউনিট তুমি সেকেন্ড নেবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে 1 কুলম্ব ডিভাইডেড বাই 1 সেকেন্ড, এইখান থেকে আমরা পাবো আই এর ইউনিট হচ্ছে কি? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হয় 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, তবে তার তড়িৎ প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব ডিভাইডেড বাই হচ্ছে 1 সেকেন্ড। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ তোমাদের প্রশ্ন রয়েছে, তাই টাইপ 1 প্রশ্নে আমরা চলে যাব। দুটো টাইপের প্রশ্ন আজকে করাবো, তারপরে নেক্সট টাইপ 3, টাইপ 4 কিন্তু আমরা এই তড়িৎ থেকে করতে থাকবো, এবং সার্কিট, রেজিস্ট্যান্স, এগুলো নিয়ে প্রচুর যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরপর করতে থাকবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে ফর্মুলা পেলাম, কি পেলাম? না, কিউ ইকুয়াল টু আইটি, অর্থাৎ চার্জ ইকুয়াল টু কি হবে, বা আধান ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু সময়,
অথবা আমরা তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এইটা আমরা পেলাম। এখান দিয়ে কি করে অঙ্ক করা যায় দেখি, বা কি ধরনের অঙ্ক আছে দেখি। এটা আর একটা ফর্মুলা, এটা আমরা পরে পড়ছি, আগে এখান দিয়ে অঙ্ক দেখে নি। দেখো প্রথম প্রশ্ন তোমাদের এনসিইআরটি থেকে যে প্রশ্নটা এসেছে, একদম এনসিইআরটি ডাইরেক্ট যে ক্লাস 10 থেকে যে প্রশ্নটা এসেছে সেখান থেকে আমি বলবো। বলছে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে 10 মিনিট ব্যাপী 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি, মানে আই ইজ ইকুয়াল টু আমি বলতে পারি স্যার যে 0.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবার কত সময় ধরে হচ্ছে না, 10 মিনিট ধরে হচ্ছে। তার মানে টাইম ইজ ইকুয়াল টু 10 মিনিট বা 10 মিনিট। দেখো আমি তোমাদের বারবার বলছি যে ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে কয়েকটা রুলস তোমাদের ফলো করতে হয় বা কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হয়। তো তার প্রথম মনে রাখার জিনিসটা হচ্ছে যে সময়টাকে কিন্তু তোমাদের সেকেন্ড করে নিতে হবে। সময়টা মিনিটে থাকুক, ঘন্টায় থাকুক, যাই থাকুক না কেন, তোমরা ওটাকে সেকেন্ডে করে নেবে। তাহলে 10 মিনিট মানে আমরা কি বলবো, 60 দিয়ে গুণ করে নেব, তাহলে এটা হয়ে যাবে আমার 600 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? 600 সেকেন্ড হয়ে যাবে। এইবার দেখো কি বলছে তড়িৎ আধান, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু আইটি, এক্ষুনি আমরা ফর্মুলা পড়লাম। তাহলে এখানেও করবো যে কিউ, অর্থাৎ কিউ ইকুয়াল টু কি পাবো না, 0.5 ইন্টু 600। তাহলে 0.5 কিন্তু 600 যদি করি, দেখো 6 5 30, দুটো শূন্য, অর্থাৎ একটার পর পয়েন্ট বসে যাবে, তার মানে 300 কুলম। 300 কুলম হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এইভাবে এই জাস্ট একটা ফর্মুলা লাগিয়ে কত প্রশ্ন এসছে সেগুলো আমরা এক্ষুনি জানবো। তার আগে আর একটা ফর্মুলা, টাইপ 2 যে ফর্মুলা, সেটা আমরা জেনে নেব। দেখো ভালো করে বুঝবে। মনে করো একটা চার্জ বা একটা আধানকে আমি এই জায়গাটা রেখে দিয়েছি, একটা আধানকে আমি একটা জায়গাতে রেখেছি। তার মানে সেই আধানের একটা ক্ষেত্র থাকবে, অর্থাৎ যে ক্ষেত্রতে আমি যদি আর একটা আধান আনি, আর একটা যদি পজিটিভ আধান আনি, তাহলে পজিটিভ আধান যে জায়গাটাতে আনলে ওই পজিটিভ আধানটা এই পজিটিভ আধানটাকে বিকর্ষণ করবে, বা একটা নেগেটিভ আধান আনলে এই পজিটিভ আধান এই নেগেটিভ আধানকে আকর্ষণ করবে, সেই এরিয়াটাকে আমি কি বলবো, সেই এরিয়াটাকে আমি বলবো যে এই যে পজিটিভ আধানটা, এই পজিটিভ আধানটার ক্ষেত্র বলবো, বা তড়িৎ ক্ষেত্র বলবো এই পার্টিকুলার আধান। ঠিক আছে? এবার এই যে একটা তড়িৎ ক্ষেত্র, এই ক্ষেত্রতে অসীম দূরত্ব থেকে আর একটা তড়িৎ আধান আনতে হবে। এই ক্ষেত্রতে আর একটা তড়িৎ আধান আনতে যে পরিমাণ আমি কাজ করব, বা যে পরিমাণ কাজ করতে হবে, সেই কাজটাকে কি বলবো না, আমি বলবো বিভব বলবো, বা পোটেনশিয়াল বলবো। কি বলবো? বিভব বলবো। তার মানে বিভব কাকে বলছি আমি, এইখানটা বিভব কাকে বলবো না, ভি ইকুয়াল টু হয়ে যাবে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ আমি কি করলাম না, আমি এই যে চার্জটাকে এখান থেকে এই ক্ষেত্রটাতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করেছি, আর সেটাই হচ্ছে আমার ভি বা বিভব পার্থক্য, বা ভি যাকে আমরা বলছি, যার এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। এটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়, এটাকে পোটেনশিয়াল বলা হয়, এটাকে বিভব বলা হয়, যাই বলা হোক না কেন। তাহলে এর ইউনিট স্যার কি করে পাবো না, ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডব্লিউ বাই কিউ। অর্থাৎ ডব্লিউর ইউনিট কি, ওয়ার্কের ইউনিট কি, ওয়ার্কের ইউনিট তোমরা নিশ্চয়ই পড়ছো, জুল। 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম আমরা লিখতে পারি। তাহলে 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট কিন্তু আমরা লিখতে পারি। 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম ইকুয়াল টু 1 ভোল্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 কুলম্ব পরিমাণ কোন তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য সম্পন্ন করা হয়, তখন তার বিভব পার্থক্য বলা হবে 1 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা এখানটা আমরা আরো কিছু এখান থেকে ফর্মুলাইজ করতে পারি। দেখো কিউ ইকুয়াল টু আইটি পড়েছি, আমরা ডব্লিউ ডিভাইডেড বাই আইটিও আমরা কিন্তু করতে পারি, ডব্লিউ ডিভাইডেড বাই আইটিও করতে পারি, তাই না? দেখো ডব্লিউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কি হয়, এখান থেকে কি সুন্দর ফর্মুলা আসবে। দেখো ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ বাই টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডব্লিউ বাই টি ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু আমরা বলতে পারি কি, আমরা ওয়ার্ক ডিভাইডেড টাইম ইকুয়াল টু বলতে পারি পাওয়ার। এখান থেকে পাওয়ারটা আমি বলতে পারবো। অর্থাৎ দেখো ভি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই আইটি, তাই তো? ভি ইকুয়াল টু আমরা কি পেলাম, ডব্লিউ ডিভাইডেড বাই আইটি। এবার দেখো ভি ইকুয়াল টু ডব্লিউ বাই টি ইন্টু 1 বাই আই করে দিতে পারি, বা ভি আই করে দিতে পারি। এই আইটা এদিকে গেলে ভি আই, তাহলে ভি আই ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এবার ডব্লিউ বাই টি কে আমি কি লিখতে পারি, পি। এখান থেকেই ফর্মুলা এসেছে পি ইকুয়াল টু ভি আই। অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু বা ক্ষমতা ইকুয়াল টু তড়িতের যে ক্ষমতা, ভোল্টেজ ইনটু কারেন্ট। ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইবার আস্তে আস্তে আমরা অঙ্ক করব, সার্কিট বুঝবো, সবকিছু খেলা হবে আজকে। চলো নেক্সট, এটা করে ফেললাম। নেক্সট দেখো, এটাও এনসিইআরটি কি বলছে, 2 কুলম্ব তড়িৎ আধান কি। ভাই তার মানে তড়িৎ আধান দিয়ে দিয়েছে আমাকে, অঙ্ক দেখা মাত্রই
যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে একটা জায়গায় আমাকে একত্রিত করতে হবে বাড়িতে যখন অঙ্ক করবে, তারপর সেই ডেটার বেসিসে ভিত্তি করে যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা বসাবে, দিয়ে মানগুলো পুট করবে, অ্যান্সার রেডি তোমার কাছে। কিছু কিছু থাকে যে আমাদের যে ফর্মুলা গুলো ট্রান্সফার করতে হয়, এটা থেকে ওটা করতে হয়, বাট কিছু কিছু থাকে একদম ইজি। যেমন দেখো কি বলেছে, কিউ ইকুয়াল আমরা কি বলতে পারি, 2 কুলম। 12 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর একটি বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে কার্য কত হবে। এই একই রকম অঙ্ক যেটা আমি তোমাদের বললাম। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত হলো 12 ভোল্ট। তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাই তো, বা ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে ভি ইকুয়াল টু, যে দেখো এখানটা এই ফর্মুলাটাই পড়েছিলাম, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এই যে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের কি বের করতে হবে, আমাদের করতে হবে কার্য। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু কিউ। তার মানে কি হবে দেখো, 12 ইন্টু 2, তাহলে 12 দিয়ে 24 জুল হয়ে যাবে আমাদের, কিন্তু এখানটা সঠিক উত্তর। 12 ইন্টু 2 24 জুল হয়ে যাবে সঠিক উত্তর। তো 24 জুল কিন্তু কার্য সম্পন্ন করতে হবে। এনসিইআরটি তে এসে এরকম প্রশ্ন ডিটো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন। তবে এই প্রশ্নটা করার আগে আমরা একটু অঙ্কগুলো করে নেব, তারপর এই সার্কিট ডায়াগ্রামটা বুঝবো। ঠিক আছে, আগে একটু অঙ্কটা বুঝে নিই, তারপর তোমাদের সার্কিট ডায়াগ্রাম বোঝাচ্ছি। কি বলছে দেখো, বলছে একটি তারের কারেন্ট গণনা করুন যদি 10 মিনিটে 1200 কুলম চার্জ তার মধ্য দিয়ে যায়। তাহলে 10 মিনিট মানে টাইম এখানে তোমাকে দিয়েছে দেখো 10 মিনিট, কবে এসেছে দেখো 16/9/2022। আমি বারবার বলছি, আমি কিন্তু রিসেন্ট এবং পুরনো এলপি টেকনিশিয়ান এগুলো আসবে তোমাদের, সমস্ত প্রশ্ন করে দিয়ে যাচ্ছি। তখন যদি মানে অনেকেই আছো তোমরা আমার ইউটিউব দেখে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু এগুলো করবে, না করে বলবে না যে স্যার আপনারা করানো প্রশ্ন আছে, সেটা হতে পারে না কখন, তাই না। দেখো টি ইকুয়াল টু 10 মিনিট দিয়েছে, তাহলে 10 মিনিটকে তুমি সেকেন্ডে করবে, করলে কত হবে না 600 সেকেন্ড হয়ে যাবে উত্তর, 600 সেকেন্ড। আর এখানটা 1200 কুলম দিয়েছে, তার মানে কিউ ইকুয়াল টু আমি কি বলতে পারবো না, কিউ ইকুয়াল টু বলতে পারবো 1200 কুলম। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, কারেন্ট। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু আমরা জানি যে কিউ বাই টি, বা কিউ ইকুয়াল টু আইটি। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ মানে কত 1200, 1200 ডিভাইডেড বাই কত করবো আমি 600, শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে 12, আবার কি উত্তর হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার 3। এরকম একটাই ফর্মুলা দিয়ে তুমি কিন্তু বহু অঙ্ক করতে। পরের অঙ্কতে চলে আসছি, দেখো কি বলছে, 10 ভোল্টের বিভব পার্থক্য থাকা দুটি পয়েন্ট জুড়ে 5 কিউ এর চার্জ, 5 কিউ নয় এটা 5 সি হবে, 5 সি এর চার্জ সরানোর জন্য কত কাজ করা হয়। খুব ভালো প্রশ্ন। এটা কিন্তু আবার সেকেন্ড টাইপের যে ফর্মুলাটা আমরা পড়েছিলাম সেটা দিয়ে প্রশ্ন এসেছে 2018-তে সিট আসা প্রশ্ন, গ্রুপ ডি তে। তার মানে দেখো আমায় কি দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে ভাই 10 ভোল্ট। আমি এই প্রশ্নটা তোমাদের অঙ্কটা করানোর পর আবার দেখাবো যে কিভাবে শর্টকাটে আমি অঙ্কটা না করেই উত্তর দিয়ে দিতে পারবো। আগে অঙ্কটা করে ফেলি। ভোল্টেজ ইকুয়াল টু 10 ভোল্ট, আর কিউ ইকুয়াল টু কত দিয়েছে, কিউ ইকুয়াল টু আমার দিয়েছে 5 কুলম, 5 কুলম দিয়েছে। তাহলে আমাকে বলেছে ডব্লিউ কত, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি জানি ভাই, ভি ইন্টু কিউ। তাহলে ভি কত 10 ভোল্ট, আর ডব্লিউ কত 5 কুলম, তাহলে 10 ইন্টু 5 কত হবে 50 জুল হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা ভাই একটা কথা বলো, আমাকে যে অপশনস গুলো দিয়েছে, এই অপশনসে দেখো প্রথমটা দিয়েছে অ্যাম্পিয়ার, দ্বিতীয়টা কুলম, আর চতুর্থটা হচ্ছে ভোল্ট। তো এগুলো কি কার্যের ইউনিট? এগুলো তো কার্যের ইউনিট না। তার মানে ডেফিনেটলি আমি অঙ্কটা না করেই এই অপশন গুলোকে এলিমিনেট করে দেবো। কেন এলিমিনেট করব, কারণ ডেটাটা প্রত্যেকটা ক্ষেত্রে একই রয়েছে, আর ডেটা যদি আলাদাও থাকতো, ইউনিট গুলো তো আলাদা, তো ইউনিট তো আলাদা হতে পারে না, কার্যের ইউনিট তো জুল। তার মানে আমি অঙ্কটা না করেই বলতে পারবো যে 50 জুল। কিছু অঙ্ক পরীক্ষায় এরকম থাকবে যার অপশনস গুলো কিন্তু এরকম ইজি অপশন থাকবে, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতেই লাগবে না, তোমরা উত্তর দিয়ে দিতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে এসেছি। কি বলছে দেখো, আচ্ছা ইংলিশ গুলো দেওয়া রয়েছে, যখন বাংলাতে বুঝতে অসুবিধা হবে তখন ইংলিশ গুলো পড়ে নেবে। 5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট একটি ফিলামেন্ট দ্বারা 10 মিনিটের জন্য নেওয়া হয়, সার্কিটের মধ্যে প্রবাহিত বিদ্যুতিক চার্জের পরিমাণ কত। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেই টাইপ 1 এবং টাইপ 2 দুটো ফর্মুলা তোমাদের শিখিয়েছি, ওই দুটো ফর্মুলা দিয়ে হবে। নেক্সট দিন আরো দুটো ফর্মুলা দেখাবো, ওই দুটো ফর্মুলা দিয়ে হবে। নেক্সট দিন আমি সার্কিট দেখাবো, সেই সার্কিট দিয়ে অঙ্ক করতে পারবে, যেটা দেখাবো সেটা দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। কি বলেছে দেখো, 5 অ্যাম্পিয়ার একটি কারেন্ট, 5 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি, আই ইকুয়াল টু আমি বলে দেবো যে 5 অ্যাম্পিয়ার, টাইম ইকুয়াল টু কত 10 মিনিট, 10 মিনিট মানে 60 মানে কত 600 সেকেন্ড, তাই তো। তাহলে কত চার্জ, চার্জ ইকুয়াল টু কি হয়, কিউ ইকুয়াল টু আমরা আই টি জানি, তাহলে আই কত 5 অ্যাম্পিয়ার, আর টি কত 600, তাহলে 5 ইন্টু 600 আমরা করবো 6 5 30, শূন্য শূন্য, অর্থাৎ 3000 কুলম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো
একটা কথা দেখো, তোমাদের এনসিইআরটি তে জাস্ট এই অঙ্কটাই ছিল, শুধু এখানে 0.5 ছিল, সেই অঙ্কটাই জাস্ট ডেটাটা চেঞ্জ করে তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এনসিইআরটির অঙ্ক বা এক্সাম্পলের অঙ্ক যারা নেগলিজেক্ট করছো, শুধুমাত্র সোমনাথ স্যার করাচ্ছে ইউটিউবে বাংলা ট্রান্সলেট করে, আর কেউ করাবেও না আর করাচ্ছেও না, তো সেটা তোমরা যদি মন দিয়ে করো তাহলে দেখবে কিন্তু তোমাদের পরীক্ষা অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলো। বলছে বিভব পার্থক্য 10 ভোল্ট সহ দুটি পয়েন্ট জুড়ে 4 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করা হয়? আবার সেই একই রকম প্রশ্ন। তার মানে ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি বলবো, 10 ভোল্ট, আর আমরা কি বলতে পারি, 4 কুলম্ব চার্জ সরাবো। তাহলে 4 কুলম্ব মানে কি হচ্ছে, কিউ ইকুয়াল টু 4 কুলম্ব, তাহলে আই ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু কিউ, তার মানে 10 ইন্টু দেখো 4, 10 তারে 40, তার মানে 40 জুল হয়ে যাবে, এখানটা সঠিক উত্তর। এক্ষেত্রে কিন্তু অঙ্কটা করতে হবে, কারণ প্রত্যেকটা অপশনে জুল, এই যে জুল জুল ইউনিটটা কিন্তু রয়েছে, তার মানে 40 জুল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখো 2018-তে বহুবার এটা এসেছে এবং এরকম প্রশ্ন পরীক্ষা আসবে। নেক্সট প্রশ্ন, 10 ভোল্টের বিভব পার্থক্যের সাথে দুটি পয়েন্ট জুড়ে 3 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করা হয়? 3 কুলম্ব, দেখো এখানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার দুটো অপশনকে আমি এলিমিনেট করে দেবো। ঠিক আছে, এবার দেখো ভোল্ট ইকুয়াল টু 10 ভোল্ট দিয়েছে, আর বিভব পার্থক্য কত, মানে চার্জ কত দিয়েছে, কিউ ইকুয়াল টু 3 কুলম্ব দিয়েছে। তারপরে দেখি ডেফিনেটলি ডব্লিউ ইকুয়াল টু আমরা কি করবো, ভি ইন্টু কিউ, তাহলে ভি কত 10 আর কিউ কত 3, 10 3 30 জুল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 30 জুল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তোমরা ভাবছো যে স্যার আপনি তো একই টাইপের অঙ্ক করিয়ে দিচ্ছেন, তাহলে অন্য অঙ্ক কি করাবেন না? ভরসা রাখো, সব করাবো। আমি কেন এই টাইপের গুলো করাচ্ছি, অনেকেই তোমাদের মধ্যে রয়েছে যারা অঙ্কে একদম উইক, অঙ্ক দেখলেই ভয় পায়, একটা অঙ্ক করে দিলেও দ্বিতীয় অঙ্কটা করতে পারে না। তাদের জন্য কিন্তু এই ক্লাসটা তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে যে একদিন তোমরা আমার থেকে বেশি তুখোড় হয়ে যাবে অঙ্কে। কোনো চাপ নেই, অঙ্কগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে আর ফর্মুলাটা মাথায় ঢুকাতে হবে। একটা ফর্মুলা যখন তুমি 10-20টা অঙ্ক করে নেবে, তোমার অটোমেটিক ফর্মুলাটা মাথার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো একটা ফর্মুলা দিয়ে এরকম 4-5টা অঙ্ক প্র্যাকটিস করে দেখবে অটোমেটিক মাথায় ফর্মুলা চলে আসবে। নেক্সট কি বলছে দেখো, বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্টে 1 মিনিটে 0.75 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে, তাহলে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের আধানের পরিমাণ। তাহলে টাইম ইকুয়াল টু 1 মিনিট দিয়েছে, তাহলে 1 মিনিট মানে আমি কি বলতে পারবো, 60 সেকেন্ড। এবার দিয়েছে দেখো কারেন্ট বহন করে কত, আই ইকুয়াল টু কত, 0.75 অ্যাম্পিয়ার। তার মানে আমি কি করব, কিউ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু টি। তাহলে কিউ কত হবে, আই কত দিয়েছে 0.75, আর টি কত দিয়েছে না 60। তাহলে গুণ করো, 6 5 30 শূন্য, হয় থাকলো 3, 6 7 42, 43 44 45, 450, 450। আর এখানে দেখো একটা শূন্য ছিল, শূন্য বসিয়ে এখানে পয়েন্ট দিল, 450 হয়ে যাবে সঠিক উত্তর, 450। ও আচ্ছা সরি, 0.75 ছিল, তার মানে এখানে দশমিকটা বুঝবে, একদম ঠিক, 7.5 ধরে নিয়েছিলাম। ঠিক আছে, 45, তার মানে কি হয়ে যাবে, 45 কুলম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 45 কুলম। অপশন নাম্বার বি উইল বি ইউর রাইট অ্যান্সার। ভেরি গুড প্রশ্ন। দেখো 2018-তে পরীক্ষায় এসেছে, 2021-এ বা 22-এ যে গ্রুপ ডি সেখানেও প্রচুর প্রশ্ন এসছে, বাট সেখানে যেহেতু 2022-এর সেট গুলো কঠিন হয়েছিল, সেখানে টাফ অঙ্ক এসছে। টাফ অঙ্কগুলো আমরা পার্ট 2 তে জানবো। নেক্সট প্রশ্ন দেখো, 11 ভোল্টের বিভব পার্থক্যের সাথে দুটি বিন্দুতে 3 কুলম্বের চার্জ সরানোর জন্য কত কাজ? তাহলে আমরা এগুলো তুখর হয়ে গেছি পরপর। তাহলে ভি ইকুয়াল টু 11 ভোল্ট, আর কিউ ইকুয়াল টু কত, 3 কুলম। তাহলে ডব্লিউ ইকুয়াল টু আমরা কি পাবো, ভি ইন্টু কিউ, বা ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ কত হবে, 11 ইন্টু 3, অর্থাৎ 33 জুল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 33 জুল উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 ভোল্ট বিভব পার্থক্যের সাথে দুটি বিন্দুতে 5 কুলম্বের চার্জ সরানোর জন্য কত কাজ করা হয়? তাহলে 13 ভোল্ট বিভব পার্থক্য, তাহলে 13 ভোল্ট বিভব পার্থক্য, যারা যারা অঙ্ক স্কিপ করছো, কেউ স্কিপ করবে না, পুরোটা করবে, সমস্ত অঙ্কগুলো করবে। তাহলে ভোল্ট ইকুয়াল টু কত, 13 ভোল্ট। দেখো এবার কিউ ইকুয়াল টু কত হবে না, কিউ ইকুয়াল টু দেখো 5 কুলম। তাহলে আমরা কত কাজ করব না, ডব্লিউ ইকুয়াল টু আমরা ভি কিউ বলবো, তো 13 ইন্টু 5, 13 5 65 জুল। তাহলে 65 জুল কিন্তু কার্য করতে হবে। নেক্সট প্রশ্ন, সম্পন্ন করা কাজ দুটি পয়েন্ট জুড়ে 36 জুল, যার ভোল্টেজ 12, তাহলে বৈদ্যুতিক চার্জ কত? তার মানে দেখো এখানে ডব্লিউ তোমাকে দিয়ে দিয়েছে যে 36 জুল, এখানে তোমাকে ডব্লিউ দিয়ে দিয়েছে 36 জুল, আর ভোল্টেজ দিয়ে দিয়েছে 12 ভোল্ট। তাহলে তোমাকে চার্জটা বের করতে হবে, কিউটা বের করতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে কিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডব্লিউ বাই ভি। তাহলে ডব্লিউ কত, ডব্লিউ দিয়েছে দেখো 36, আর এটা দিয়েছে কত, 12। তাহলে 12 3 36, 3 কুলম হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের জন্য কিন্তু আমি সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসছি সায়েন্সের। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা ভাবছো যে আমার কাছে পেইড ব্যাচ করবে, অর্থাৎ পুরো একদম এ টু জেড সমস্ত কিছুটা সিরিয়ালি করবে, তারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আমার কাছে অ্যাডমিশন নিয়ে নাও।
প্রায় 600 স্টুডেন্ট মানে 100 স্টুডেন্ট তো লাস্ট 1 মান্থে এনরোল করে নিয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও ডেফিনেটলি এই নাম্বারে কল করতে পারো বিনা বাধায়, কারণ আমি পড়িয়ে তোমাদের কাছে জিনিসগুলো বলছি। দেখো এবার এবার কথা হচ্ছে, আচ্ছা এইটা থাক একটু, আমরা এইবার চলে যাচ্ছি, এইবার আমরা চলে যাচ্ছি প্রথম যে অঙ্কটা করেছিলাম। আচ্ছা এইটা করে নি, এটা আমি লাস্টে তোমাদের বোঝাচ্ছি, এটা করে নি। দেখো এই যে প্রতীকটা, এই যে প্রতীক বা ডায়াগ্রাম দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, এই প্রতীকটা কি বোঝাচ্ছে? এই যে প্রতীকটা তোমাদের দিয়েছে, এই প্রতীকটা তোমাদের কি বোঝাচ্ছে? দেখো প্রথমে বলছে যে সংযোগহীন তারের ক্রসিং একটি ভোল্ট মিটার পরিবর্তনশীল রেজিস্ট্যান্স বা কারেন্টের কন্ট্রোলার রোধের একটি রোধ আর না, এটা বোঝাচ্ছে একটা ভোল্ট মিটার, ভি লেখা রয়েছে না। এইবার আমরা এই যে এনসিআরটি যে সার্কিট গুলো, এবার একটু সার্কিট সম্পর্কে আমরা জানবো। দেখো প্রথমে আমাদের মনে রাখতে হবে একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি যাকে বলবো। আচ্ছা অঙ্কগুলো কিন্তু টাইপ 1 টাইপ 2 অঙ্কগুলো কিন্তু তোমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দিন আমরা ওহমস ল পড়বো এবং বাকিগুলো পড়বো। আজকে আপাতত সার্কিটটা বোঝো। এবার সার্কিট বোঝো। একটা তড়িৎ কোষ, তড়িৎ কোষ মানে কি? কোষ মানে হচ্ছে ব্যাটারি। এই যে ব্যাটারি দেখো ব্যাটারির একটা প্রান্ত পজিটিভ হয়, একটা প্রান্ত নেগেটিভ হয়। তাহলে যে ব্যাটারির সিম্বলটাকে আমরা কিন্তু এরকম একটা দিয়ে প্রকাশ করি। তোমরা বলবে স্যার এগুলো তো জানি, এগুলো তো আমাদের ঠিক হবে, এগুলো তো ইজি জিনিস। দেখো প্রশ্ন যখন করাবো তখন কিন্তু ভুলে যাবে তোমরা। ব্যাটারির যে প্রান্তটা বড় এরকম একটা রেখা থাকবে সেটা হচ্ছে পজিটিভ, আর ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার কোষের যখন সমবায় করা হবে, অর্থাৎ আমরা যখন একটার পর একটা ব্যাটারি গুলো যখন জুড়ে যাই, তখন কি করি বলতো? তখন এরকম এরকম ভাবে জুড়ি না? এরকম পজিটিভ নেগেটিভ করে, পজিটিভ নেগেটিভ করে জুড়ি না? নাকি নেগেটিভ নেগেটিভ করে জুড়ি? পজিটিভ ব্যাটারি যখন আগেকার দিনে যখন ব্যাটারি সমবায় বানাতাম, তখন কি করতাম? তখন ব্যাটারিগুলোকে কি করতাম? তখন ব্যাটারিগুলোকে এইভাবে রাখতাম। মনে করো এইটা একটা ব্যাটারি, এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তারপরে ব্যাটারিটা কিরকম রাখতাম? আবার এরকম রাখতাম, এদিকটা পজিটিভ থাকতো, এদিকটা নেগেটিভ থাকতো, তাই না? পেছনটার সঙ্গে আবার মাথাটা দিতাম, এরকম করে ব্যাটারিগুলো পরপর সাজাতাম। আগেকার দিনে যখন ওই রেডিওতে দুটো তিনটে ব্যাটারি দিতে হতো, তখন এরকম করে দিতে হতো বেশি চার্জ নেওয়ার জন্য, যখন দুটো তিনটে করে ব্যাটারি দিতে হতো। তার মানে আমরা যখন ব্যাটারির সমবায় দেখবো তখন কি দেখবো? এই যে পজিটিভ, এটা নেগেটিভ, এবার নেগেটিভের সঙ্গে আবার পজিটিভ, পজিটিভের সঙ্গে আবার নেগেটিভ, এরকম করে কানেক্ট হবে, ঠিক আছে? আবার পজিটিভ আবার নেগেটিভ, এই যে কানেকশনটা, এটাকে আমরা বলবো ব্যাটারির সমবায়। অর্থাৎ সমবায় মানে কি? অনেকগুলো ব্যাটারিকে, অনেকগুলো সেলকে আমি একসাথে কানেক্ট করছি, ঠিক আছে? এবার সুইচ, দেখো খুব ভালো একটা জিনিস, সুইচ খোলা, যদি সুইচ খোলা বোঝায়, সুইচ খোলা মানে এইরকম একটা জিনিস থাকবে, সেখানে মাঝখানে কিছু থাকবে না। সুইচ বন্ধ মানে কি? এখানে কিন্তু এরকম থাকবে এবং মাঝখানে কিন্তু একটা চাবি দেওয়া থাকবে, এটা সুইচ বন্ধ। মনে করো একটা সার্কিট তোমাকে দিয়েছে এরকম, এখানটা পজিটিভ এখানটা নেগেটিভ, এবার এখানে একটা সুইচ দিয়েছে, এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব দিয়ে দিয়েছে, এটা বাল্বের সিম্বল মনে করো। এই যে বাল্বটা দিয়েছে, এই সার্কিটটা দিয়ে তোমাকে প্রশ্ন করছে, এই সার্কিটটা দেখে তোমার কি মনে হয় যে বাল্বটি জ্বলছে, নাকি বাল্বটি নিভছে, নাকি বাল্বটি কিছুই হচ্ছে না, নাকি সার্কিটে তড়িৎ প্রবাহ হচ্ছে না? তো দেখো এই যে যদি তুমি চাবিটা সম্পর্কে ভালো করে না জানো, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। অথবা তোমাকে এই প্রশ্নটা যদি এরকম দিয়ে দেয় যে দুটো সার্কিট তোমাকে যদি দিয়ে দেয়, তোমাকে যদি দুটো সার্কিট দিয়ে দেয়, একটা সার্কিট তোমাকে এরকম দিয়ে দিল, আর একটা সার্কিট তোমাকে দিয়ে দিল এইরকম, অর্থাৎ এরকম একটা থাকলো, এরকম থাকলো, এরকম একটা চাবি দিয়ে দিল, তারপর দিয়ে দিল বাল্বটা। তখন বললো যে এই যে দুটো সার্কিট রয়েছে, এদের মধ্যে কোনটাতে বাল্বটা জ্বলছে, তখন তুমি কিন্তু কনফিউশনে উত্তর দিতে পারবে না। অর্থাৎ তার মানে কি? এই কন্ডিশনে কিন্তু বাল্বটা জ্বলবে, এই কন্ডিশনে কিন্তু বাল্বটা নিভে যাবে, কারণ এটা মানে চাবিটা বন্ধ রয়েছে, ঠিক আছে? আচ্ছা এই রকম মানে তারের কানেকশন রয়েছে, এই যে 5 নম্বরটা, 5 নম্বরটা কি বোঝাচ্ছে? 5 নম্বরটা হচ্ছে তারের কানেকশন রয়েছে, অর্থাৎ এই দুটো তারের সঙ্গে এই তারটা কানেকশন রয়েছে। কিন্তু যদি আমরা এই রকম করি, তাহলে বোঝা যাবে যে এই তারটা এটার সাথে কানেকশন নেই। আচ্ছা বৈদ্যুতিক বাতিটাকে এরকম রাখা, রেজিস্ট্যান্সটাকে এরকম এরকম করে দেওয়া হয়, অর্থাৎ তারটা এরকম করে এইরকম ভাবে রয়েছে, তখন রেজিস্ট্যান্স। অ্যাম্প মিটারটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এ। আচ্ছা আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, খুব গুরুত্বপূর্ণ। অ্যাম্প মিটারটা দেখো ভালো করে বোঝো, এইটা যদি একটা সার্কিট হয়, এটা যদি একটা সার্কিট হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ, সবসময় মনে রাখবে যে পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট থাকবে, নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট থাকবে। তাহলে অ্যাম্প মিটারকে আমরা কোথায় লাগাবো? দেখো অ্যাম্প মিটার তড়িৎ পরিবহন করে, অর্থাৎ তড়িৎ কতটা তড়িৎ পরিবহন করছে, যে তড়িৎ পরিবহনটা পরিমাপ করতে ব্যবহার করা হয়।
তার মানে এইটা যদি পজিটিভ হয়, এর পজিটিভ প্রান্তটা এইদিকে থাকবে, নেগেটিভ প্রান্তটা এইদিকে থাকবে, এবং এটা শ্রেণী সমবায় লাগানো থাকবে। কেন না, যেহেতু এটাকে তড়িৎ পরিবহন করতে হবে, তাই এটাকে শ্রেণী সমবায় লাগানো থাকবে। কিন্তু যদি তোমাকে ভোল্ট মিটার দেয় তখন কি হবে না, ভোল্ট মিটার দিলে দেখো এখানে মনে করো বাল্ব আছে, এটাকে কিন্তু সমান্তরাল সমবায় লাগাতে হবে, কারণ ভোল্টেজ পরিমাপের জন্য। এটা নেগেটিভ মানে এদিকটা নেগেটিভ থাকবে, আর এটা পজিটিভ মানে এদিকটা পজিটিভ থাকবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু সার্কিট গুলো আমাদের করতে হয়। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে চলো একদম প্রথম প্রশ্নে, যেটা আমরা সার্কিটটা ছেড়ে এসেছিলাম, সেই প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, এটা কিন্তু তোমাদের এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্ন, দেখেই বুঝতে পারছো এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু দেখে থাকবে না। কিন্তু মনে রাখবে 2022-এর যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তারপর থেকে এই ধরনের প্রশ্নগুলো ভয়ঙ্কর ভাবে ইম্পর্টেন্ট হয়ে গেছে। ভালো করে বুঝো কি বলছে। নিচের একটা সার্কিট তোমাকে দিয়েছে, এই যে 1 2 3 তিনটে সার্কিট তোমাকে দিয়েছে। দেখো তিনটে সার্কিট, 1 নম্বর সার্কিট, 2 নম্বর সার্কিট, 3 নম্বর সার্কিট তোমাকে দিয়ে দিয়েছে। এবার বলছে অ্যাম্প মিটার দিয়ে রেকর্ড করা কারেন্ট হবে। কারেন্টের কথা কি বলছে, তোমরা কি প্রশ্নটা পুরো দেখতে পাচ্ছ? পুরো দেখতে পাচ্ছ তো প্রশ্নটা? এটা অপশন গুলো দেখতে পাচ্ছ আশা করি, উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে চলো। বলছে যে 1 নম্বর সার্কিটে কারেন্টটা ম্যাক্সিমাম হবে, 2 নম্বর সার্কিটে কারেন্টটা ম্যাক্সিমাম হবে, 3 নম্বর সার্কিটে কারেন্টটা ম্যাক্সিমাম হবে, এবং 4 নম্বর অপশন বলছে প্রত্যেকটা কেসে কারেন্টটা সেম হবে। ভালো করে বোঝো। আচ্ছা প্রথম সার্কিট দেখবো, প্রথম সার্কিট দেখবো, কি কি দেখবো আমি? দেখো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এখানে পজিটিভ, এখান দিয়ে কারেন্ট আসছে, এখান দিয়ে কারেন্ট আসছে। আচ্ছা এই যে চাবিটা, এই চাবিটা দেখো ফুটকি দেওয়া রয়েছে, মানে কি চাবিটা এটা দেওয়া রয়েছে মানে ভাই চাবি বন্ধ, চাবি বন্ধ। আমি এখানে তোমাদের কি পড়েছিলাম, যে চাবি যখন এরকম থাকবে তখন মানে কি চাবি বন্ধ। তোমাদের মনে যখন চাবি খোলা থাকবে তখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার এখানে তো বলা নেই যে কোনটা রেজিস্ট্যান্স বেশি কোনটা রেজিস্ট্যান্স কম, সেই ডেটাগুলো তো দরকার। কিন্তু মনে রাখবে সেই ডেটা আমাদের দরকারই নেই। কেন না, কারণ এখানে তো চাবি বন্ধ রয়েছে, আর চাবি যদি বন্ধ থাকে তাহলে অ্যামমিটারের পার্ট তো জিরো ডিনোট করবে, কারণ এখান থেকে তো কোনো কারেন্ট প্রবাহ হবে না। যদি কারেন্ট প্রবাহ না হয় তাহলে অ্যামমিটারের পার্ট তো জিরো দেখাবে। আর দেখো এইটা কিন্তু নেগেটিভটা নেগেটিভ সঙ্গে, পজিটিভটা পজিটিভের সঙ্গে কানেক্ট করেছে, অর্থাৎ সার্কিট ঠিক রয়েছে, এবং যেহেতু চাবি বন্ধ রয়েছে এখানে জিরো পার্ট দেখাবে। নেক্সট ডায়াগ্রামটা দেখো, এখানেও কিন্তু চাবি বন্ধ রয়েছে, অবশ্যই এটা নেগেটিভের সঙ্গে যুক্ত রয়েছে, বাট যেহেতু চাবি বন্ধ রয়েছে এখান দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ প্রবাহ যদি কমপ্লিট না হয়, সার্কিটকে কমপ্লিট হতে হবে, সার্কিটকে কমপ্লিট হতে হবে। কমপ্লিট সার্কিট যদি না হয়, তোমার মনে হচ্ছে যে স্যার এখানে তো পজিটিভের সঙ্গে চাবি লাগানো, এখানে তো নেগেটিভের সঙ্গে চাবি লাগানো, ডাজ নট ম্যাটার। সার্কিট কমপ্লিট হতে গেলে কারেন্টটাকে পজিটিভ থেকে ঘুরে ওর মধ্য দিয়ে গিয়ে নেগেটিভে যেতে হবে, তবেই ও বুঝতে পারবে যে কত কারেন্ট যাচ্ছে ওর মধ্যে। যেহেতু এখানে চাবি বন্ধ রয়েছে এখানেও কিন্তু জিরো পার্ট দেখাবে। নেক্সট দেখো, এখানেও কিন্তু সেম, জাস্ট এটাকে ওপরে তুলে দিয়েছে। দেখো এখানেও কিন্তু নেগেটিভের সঙ্গে যুক্ত, এখান দিয়েও কিন্তু জিরো পার্টই দেখাবে যেহেতু চাবি বন্ধ রয়েছে। এদের মধ্যে কোনো একটাই যদি চাবি খোলা থাকতো, এইটাকে যদি তোমাকে রেলে একটা ডায়াগ্রাম চেঞ্জ করে দেয়, মনে করো এই ডায়াগ্রামটাই চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দিয়ে এই চাবিটাকে কি করে দিল, এই চাবিটাকে খুলে দিল, অর্থাৎ এখানে কিছু নেই। মনে করো এখানটা পুরো সাদা, এখানটা পুরো সাদা করে দিয়েছে, এখানটা পুরো সাদা করে দিয়েছে। তখন যদি এরকম থাকে তখন তুমি বলবে স্যার 3 নম্বর অপশন দিয়ে ম্যাক্সিমাম, মানে 3 নম্বর অপশনে যে মানে 3 নম্বর যে সার্কিটটা রয়েছে সেখানে যে আমরা রিডিংটা পাবো সেখান দিয়ে সর্বোচ্চ রেকর্ড করা কারেন্ট পাবো। কিন্তু তোমাকে তো এটা বলেনি ভাই, তোমাকে তো এটা বলেনি, তোমাকে তো প্রত্যেকটাতেই চাবিগুলো লাগানো রয়েছে, প্রত্যেকটাতে চাবিগুলো লাগানো রয়েছে, তার মানে ডেফিনেটলি উত্তর কি যাবে, সেম ইন অল দা কেসেস, অর্থাৎ প্রত্যেকটা কেসে প্রত্যেকটা সার্কিটের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। বোঝা গেল? যদি বোঝা যায় ভাই একটা লাইক করো। পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা তো আরো গুরুত্বপূর্ণ। সার্কিট দেখো কি বলেছে, বলেছে এখানে কোন সার্কিটটা সঠিকভাবে রয়েছে। এই ধরনের প্রশ্ন এলে তোমরা কিন্তু খাবি খাবে পরীক্ষা হলে, একদম খাবি খাবে মাছের মতো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার আগেই তোমাদের জন্য শিখিয়ে দিয়ে যাচ্ছি। দেখো কি বলেছে, বলেছে এখানে কোন সার্কিটটা সঠিকভাবে রয়েছে, ঠিক আছে? এটা মনে করো অপশন এ, এটা মনে করো অপশন বি, এটা মনে করো অপশন সি, আর এটা মনে করো অপশন ডি। ভালো করে বুঝবে, আমাদের প্রথম কি দেখতে হবে, প্রথম প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। যেহেতু এ মানে অ্যাম্প মিটার, ভি মানে ভোল্ট মিটার, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে অ্যাম্প মিটারটা সবসময় কোথায় কানেক্টেড থাকবে, অ্যাম্প মিটারটা সবসময় শ্রেণীতে কানেক্টেড থাকবে। আর ভোল্ট মিটারটা সবসময় কোথায় কানেক্টেড থাকবে, ভোল্ট মিটারটা সবসময় মনে রাখবে যে আমাদের সমান্তরালে কানেক্টেড থাকবে। এখানে দেখো অ্যাম্প মিটারটা
কিন্তু এই যে শ্রেণীতে কানেক্টেড রয়েছে পজিটিভ নেগেটিভ একদম ঠিক রয়েছে, কিন্তু ভোল্টমিটারটাও শ্রেণীতে কানেক্টেড করে দিয়েছে, ভোল্টমিটারটাও শ্রেণীতে কানেক্টেড করে দিয়েছি। হিসাব মতো ভোল্টমিটারটা দেখো এখানে কিন্তু সমান্তরালে কানেক্টেড রয়েছে, ভালো করে দেখো এই জায়গাটা কিন্তু সমান্তরালে কানেক্টেড রয়েছে, বাট এই জায়গাটা কি করেছে বলতো শ্রেণীতে কানেক্টেড করে দিয়েছে। যেহেতু এটাও শ্রেণীতে তার মানে এই সার্কিট ডায়াগ্রামটা ভুল রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসছি 2 নম্বর সার্কিট ডায়াগ্রামে। দেখো চাবি বন্ধ, বন্ধ খোলা যাই থাক কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে চাবি বন্ধ খোলা। আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু ভোল্টমিটারটাকে সমান্তরালে কানেক্ট করেছে, পজিটিভটা পজিটিভের সাথে নেগেটিভটা নেগেটিভের সাথে, এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা ঠিক রয়েছে। অ্যামমিটারটা দেখো নেগেটিভটা নেগেটিভের সাথে পজিটিভটা পজিটিভের সাথে, এটাও ঠিক রয়েছে। তার মানে এই যে সার্কিট ডায়াগ্রামটা এটা কিন্তু সঠিক একদম রয়েছে। নেক্সট সার্কিট ডায়াগ্রামটা দেখি। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এখানে দেখো ভালো করে অ্যামমিটারটাই কিন্তু সমান্তরাল সমবায়ে কানেক্টেড করে দিয়েছে, তার মানে এই সার্কিট ডায়াগ্রামটা ভুল। ভোল্টমিটারটা কিন্তু শ্রেণীতে করেছে আর অ্যামমিটারটা কি করেছে সমান্তরালে কানেক্টেড করে দিয়েছে, তার মানে এটাও ভুল। নেক্সট দেখো পরেরটাই তোমরা দেখে কিন্তু ভুল খুঁজে পাবে না, তোমাদের পরেরটা দেখে মনে হবে যে স্যার এখানে তো ভোল্টমিটারটা সমান্তরাল সমবায়ে কানেক্টেড রয়েছে, এখানে তো অ্যামমিটারটা শ্রেণীতে কানেক্টেড রয়েছে, তাহলে এখানের ক্ষেত্রে আমরা কি বলছি, এখানে ক্ষেত্রে তো পুরোটা একদম ঠিক রয়েছে। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করো, এটা নেগেটিভ তড়িৎদ্বার, এখানে দেখো এটা পজিটিভ তড়িৎদ্বার কানেক্টেড করে দিচ্ছে, তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট তড়িৎদ্বার করে দিলে এটা তো কাজই করবে না সার্কিটটা। এখানে দেখো নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেক্টেড ছিল, পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্টেড ছিল, এই সার্কিটটা একদম ঠিক রয়েছে, বাট এই সার্কিটটাও কিন্তু ভুল রয়েছে। নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করতে হবে, পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড করতে হবে, তবেই কিন্তু সার্কিটটা কাজ করবে। তো এই যে পার্টিকুলার প্রশ্নটা মানে এই যে সার্কিট ডায়াগ্রামটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের এনসিইআরটি এক্সাম্পলার যেটা সিরিজটা মানে এনসিইআরটি যে এক্সাম্পলার, এটা তোমাদের এক্সাম্পলার আরো করাবো আমি, কিন্তু তাও এই পার্টিকুলার ডায়াগ্রামটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আমরা এবার চলে যাব একদম শেষের দিকে যে আমাদের প্রশ্নগুলো ছিল। হ্যাঁ, এই যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বলছে কোষের সিরিজ সমন্বয়ে সঠিক উপস্থাপনা। ঠিক আছে, কোষের সিরিজ সমন্বয়, দেখো এটাও আমি তোমাদের আগের এই যে এখানটা বুঝিয়েছিলাম, ভালো করে দেখো খুব ভালো প্রশ্ন। অপশন গুলো এই যে এখানে অপশন গুলো তোমাদের রয়েছে, এই যে এখানে অপশন গুলো রয়েছে। প্রথমটা দেখো, প্রথমটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা একদম ঠিক রয়েছে, কিন্তু দেখো এখানে এখানে তো কানেকশনই নেই, এখানে তো কানেকশনই নেই, তার মানে এটা ভুল। তারপরে দেখো পজিটিভ নেগেটিভ আবার নেগেটিভ কানেক্টেড করে দিয়েছে, এখানে তো পজিটিভ নেগেটিভ হতে হবে। বলছে সর্বাধিক বিভব পাবো, আমি কানেকশন তো যেরকম করে দিতে পারবো, কিন্তু সর্বাধিক বিভব পাবো মানে কি সঠিকভাবে কানেক্টেড করতে হবে। দেখো এখানেও কিন্তু ভুলভাল কানেক্টেড রয়েছে, পজিটিভের সঙ্গে মানে নেগেটিভ 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 পজিটিভ আবার পজিটিভ পজিটিভ এরকম করে কানেক্টেড, কিন্তু আমাদের কথা কি ছিল এখানে দেখিয়েছিলাম কি তোমাদের যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম করে কানেক্টেড থাকবে। এখানে দেখো এখানে আবার কি করেছে যে এখানে পজিটিভ নেগেটিভ আর কোনো কানেকশন নেই, তার মানে এটাও ভুল, অর্থাৎ অপশন নাম্বার 1 হয়ে যাবে তোমাদের জন্য। বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট ভোল্টেজ, অর্থাৎ বাংলায় বলে দিচ্ছি এদের মধ্যে কোনটা বিভবকে রিপ্রেজেন্ট করছে। প্রথম অপশনটা বলছে যে কার্য ডিভাইডেড বাই কারেন্ট ইনটু টাইম, ওয়ার্ক ডান ইনটু চার্জ, ওয়ার্ক ডান ইনটু টাইম ডিভাইডেড বাই কারেন্ট, ওয়ার্ক ডান ইনটু চার্জ ইনটু টাইম। অর্থাৎ দেখো তোমাদের আমি বলেছিলাম যে সব সময় কিন্তু তোমাদের ডাইরেক্ট যে ফর্মুলা শিখছি সেই ডাইরেক্ট ফর্মুলা কিন্তু পরীক্ষায় নাও আসতে পারে, ডাইরেক্ট ফর্মুলা পরীক্ষায় নাও আসতে পারে, না এসে ইনডাইরেক্ট ফর্মুলা চলে আসতে পারে। আমরা কি শিখেছিলাম ভোল্টেজ, আমরা ভোল্টেজ ইকুয়াল টু শিখেছিলাম, আমরা ভোল্টেজ ইকুয়াল টু কি শিখেছিলাম ভি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এবার এখানে তো এইরকম কোনো ফর্মুলা দেখতে পাচ্ছি না, ডব্লিউ ডিভাইডেড বাই কিউ মানে কি যে ওয়ার্ক ডিভাইডেড বাই চার্জ, এটা আমরা শিখেছিলাম তাই তো। আচ্ছা আমি তোমাদের একদম প্রথম আরো একটা জিনিস বলেছিলাম, আমি তোমাদের একদম প্রথম আরো একটা জিনিস বলেছিলাম, দ্যাট ইজ তোমাদের এটাও বলেছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, হ্যাঁ কি না, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি বলেছিলাম তো। তাহলে কিউ ইকুয়াল টু যদি আইটি হয়, আমি এখানটা যে কিউ রয়েছে এখানটা তুমি আইটি বসিয়ে দাও, তাহলে ওয়ার্ক ডিভাইডেড বাই তোমার কি হয়ে যাবে না ওয়ার্ক ডিভাইডেড বাই কারেন্ট ইনটু হচ্ছে টাইম। দেখো এবার অপশনের সাথে মিলছে কিনা, কোন অপশনের সাথে, ডেফিনেটলি আমার অপশন 1 এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, অপশন 1 এর সাথে কিন্তু এটা আমার মিলে যাচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস, আর একটা প্রশ্ন বাকি থেকে যাচ্ছে, এই প্রশ্নটা কি বলেছে দেখো,
এই যে একটা সার্কিট দিয়েছে, এরকম কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটা কি দেখাচ্ছে? আচ্ছা, এতগুলো তো করালাম, একটা হোমওয়ার্ক দিই। তোমরা অনেকে দেখছি হোমওয়ার্ক করছো না, কেন? হোয়াই? ভালো লাগছে সব ঠিক আছে, হোমওয়ার্ক গুলো তো করবে। এটা তোমাদের হোমওয়ার্ক। কিছু কিছু স্টুডেন্ট আছে হোমওয়ার্ক গুলো করছে, এটা হোমওয়ার্ক করবে, কমেন্ট করে জানাবে, তবেই পার্ট 2 আসবে। কমেন্ট না করলে পার্ট 2 আর নিয়ে আসবো না। হোমওয়ার্ক যত না করবে তাহলে কি করে করাবো তোমাদের? হোমওয়ার্ক তো করতে হবে। এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, কিসের এলোমেলো গতি এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাও। বাদ বাকি তোমাদের আমি সার্কিট বোঝালাম, তোমাদের আমি এনসিআরটি এক্সাম্পল দেখালাম। পার্ট 2 তে আমরা আরো অঙ্ক, ওহমের সূত্র, আরো সার্কিট, আরো রেজিস্ট্যান্সের যে সূত্রগুলো রয়েছে, আরো যে তোমাদের রেজিস্ট্যান্সের যে অঙ্কগুলো রয়েছে, ওহমের সূত্রের অঙ্কগুলো রয়েছে, তারপরে তোমাদের যে রেজিস্টিভিটির যে অঙ্কগুলো রয়েছে, প্রত্যেকটা কিন্তু করাবো। তো এই ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা আমার কাছে পড়তে চাও, ডেফিনেটলি সায়েন্স ব্যাচে যারা বিশেষ করে ইনক্লুডেড হতে চাও, ডেফিনেটলি এই নাম্বারটাতে ফোন করে নেবো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একদম দেখো, এখানে কিন্তু পুরো আমার সব থেকে বড় কথা হচ্ছে যেটা করানো হয় সেটা হচ্ছে এনসিইআরটিটা বাংলায় বোঝানো হয়। সমস্ত নিউমেরিক্যালস এখানে তুমি যা নিউমেরিক্যালস এটা বাঞ্চ করে দেওয়া হয় তোমাদের পুরো, মানে একদম যত নিউমেরিক্যালস আছে ধরে ধরে করানো হয়। ঠিক আছে, যেটা আশা করি আর কোথাও হয় না, এটুকু আমি বলতে পারি আমার কোর্স সম্পর্কে। সবাই খুব ভালো থেকো, দেখাবে পরের একটা সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আর অনেকেই আমাকে টিচার্স ডে শুভেচ্ছা জানিয়েছো, আজকে টিচার্স ডে দিনে আমি ক্লাসটা করছি। তো তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা। তোমরা আশা করি তোমরা আগামী দিনে সাফল্য পাবে এবং তোমরা অনেক দূর এগোবে, এই আশীর্বাদ তোমাদের করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ প্রত্যেককে।